ডায়েরির শেষ পাতা। জান্নাতুল ফেরদৌস, পর্ব ১। জঙ্গলের আঁকাবাঁকা পথ বেয়ে ছুটে চলেছে একটি মেয়ে। চোখে মুখে ভয় আর আতঙ্ক। নিশ্বাস যেন বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। ঘন অন্ধকারে কুয়াশার ফাঁকে চাঁদের আলোটা মাঝে মধ্যে ঝলকে উঠছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে তার গায়ের সাদা ওড়নাটা ঝোপে কোথাও ছিঁড়ে গেছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু তার পদক্ষেপের শব্দ, মাটি চেপে দুটো চলা আর হালকা শুকনো পাতার খসখস। পেছন থেকে ভেসে আসছে কিছু লোকের উপস্থিতির ছায়া। কিছু লোক হায়নার মতো তার দিকে ছুটে আসছে। মেয়েটা এক মুহূর্তের জন্য থামল না। সে জানে থামা মানেই শেষ। শুধু বাতাসের হালকা শস্য শব্দ আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সে আবার দৌড় শুরু করলো, এবার আরো দ্রুত, যেন প্রতিটি পদক্ষেপ সময়ের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। দৌড়াতে গিয়ে হঠাৎ কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে মাটিতে ঠাস করে পড়ে গেল সে। পাথরের মতো শক্ত মাটি, কপালে লেগে গেল হালকা আঘাত। হাঁটুর পাশে ছিলে গেল পোশাক। মুখ দিয়ে হালকা গোঙানি শব্দ বেরিয়ে এলো, কিন্তু সে থামল না। হাতে তালু দিয়ে মাটি ঠেলে আবার উঠতে চাইল, কিন্তু পা যেন আর সাড়া দিচ্ছে না। গোড়ালির কাছে তীব্র যন্ত্রণা, যেন হাড়টা ভেঙে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা ধুকধুক করছে অস্বাভাবিকভাবে। সে চারপাশে তাকালো। কুয়াশার ভেতর গাছগুলো যেন কালো দানবের মতো দাঁড়িয়ে আছে। পেছনের পথটা সম্পূর্ণ অন্ধকারে ছেয়ে গেছে। দূরে কোথাও পাতা নড়ার শব্দ, কারো ভারী নিঃশ্বাস, নাকি বাতাসের শব্দ বোঝা যায় না। চোখ বুজে সে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আল্লাহ, আমাকে বাঁচিয়ে দাও, দয়া করো আমার প্রতি। তার গলার আওয়াজটা যেন বাতাসে মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে ভেসে এলো কিছু লোক দৌড়ে এদিকে আসছে। সে দ্রুত ওঠার চেষ্টা করলেও পায়ের ব্যথায় উঠতে পারল না। এই মুহূর্তে নিজেকে খুব অসহায় মনে করতে লাগলো মেয়েটি। বারবার আল্লাহকে ডাকছে। ঠিক সেই মুহূর্তে দূর কোথা থেকে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। মেয়েটা বুঝলো না এটা কিসের আলো। নিজেকে সামলে নিয়ে কোনো মতে আলোটাকে অনুসরণ করে হাঁটতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল একটা ছেলের কণ্ঠস্বর। সাগর নামের ছেলেটি বলে উঠল, তোরে আজকে পাইছি, খুব দৌড় পাড়াইছো তামাগো, এইবার তারে বাঁচাইবো কেডা? অয় তাড়াতাড়ি পা চালা, ধর এটাকে। মেয়েটির চোখে এক অজানা ভয় আশা বাঁধল। সে মনে মনে তার বাবা মাকে এবং তার সব থেকে কাছের বান্ধবীকে মনে করতে লাগলো, আর বলতে লাগলো, তোমরা আমাকে মাফ করে দিও, হয়তোবা তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। এই বলে সে এক মুহূর্ত দেরি না করে সামনের দিকে এগোতে থাকে। পায়ের আঘাত পাওয়ায় তেমন একটা কায়দা করতে পারল না। ছেলেগুলো ইতিমধ্যে তাকে ঘিরে ধরেছে। সে তাদের আকুতি মিনতি করে বলল, প্লিজ আমাকে যেতে দাও। কি ক্ষতি করেছি আমি তোমাদের? আমার এত বড় সর্বনাশ তোমরা করো না, প্লিজ আমাকে যেতে দাও। ছেলেগুলোর কানে বোধহয় গেল না মেয়েটির কথা। হামলে পড়ল মেয়েটির উপর। এদিকে এত রাত হতে মেয়ে এখনো বাড়ি না আসায় ফাতেমা বেগম বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি দনাবনা করে ফোন লাগালেন স্বামীর ফোনে। 2 বার কল হওয়ার পর রিসিভ হলো। ফাতেমা বেগম কান্না ভেজা কণ্ঠে বললেন, তুমি কোথায়? মেয়ে তো এখনো বাড়িতে ফিরল না, তুমি একটু দেখো না। ফয়সাল আহমেদ সব একটা মিটিং শেষ করে বের হয়েছেন। স্ত্রীর হঠাৎ কল দেওয়ায় তিনি একটু বিরক্ত হয়েছিলেন বটে। আসার সময় বলে এসেছিল তাকে যেন কল না দেওয়া হয়, ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে থাকবে। কিন্তু পরক্ষণে স্ত্রীর মুখে এমন কথা শুনে তিনি তার হাত ঘড়িটায় খেয়াল করে দেখলেন 9টা বাজে। এত রাতেও মেয়ে বাড়ি ফিরেনি। বিষয়টা একটু অবাক হলেন, কেননা তার মেয়ে বিকালের পর কোথাও বের হয় না, সেখানে এত রাত হয়ে গেল। ফয়সাল আহমেদ এবার একটু টেনশনে পড়ে গেলেন। তারপর বললেন, ও কোথায়, কি বের হয়েছিল? ফাতেমা বেগম জানালেন, সকালে ভার্সিটিতে গিয়েছিল, তারপর থেকে এখনো মেয়েটার কোনো খোঁজ নেই। ওর বান্ধবীদেরও ফোন দিয়েছিলাম, তারা জানিয়েছে ছুটির পরেই নাকি বের হয়ে গিয়েছে। ফয়সাল আহমেদ এবার একটু রেগে গেলেন। এতক্ষণ হয়ে গেছে, তুমি আমাকে এখন জানাচ্ছ? ফয়সাল আহমেদ মেয়ের ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ,
তাই এই পর্যায়ে রাগটা একটু বেশিই বেড়ে গেল। ফাতেমা বেগম আর কিছু বলতে পারলেন না, শুধু কেঁদে চলেছে। ফয়সাল আহমেদ নিজেকে সামলে নিয়ে স্ত্রীকে নরম গলায় বললেন, কান্দা থামাও, আমি দেখছি। এই বলে তিনি ফোনটা কেটে দিলেন। এদিকে ছেলেগুলো মেহেরের ওড়নাটা টান দিয়ে খুলে ফেলল, তার জামা কাপড় ছিঁড়তে শুরু করলো। মেহের অসহায় চোখে উপরের দিকে তাকিয়ে রইল। সে নিজেকে যথেষ্ট চেষ্টা করছে বাঁচানোর, কিন্তু প্রায় 6 থেকে 7 জন বলিষ্ঠবান পুরুষের সঙ্গে তার একা পেরে ওঠা মুশকিল। সে শুধু আল্লাহকে ডাকতে লাগলো। তারপর ছেলেগুলো মেহেরের শরীর স্পর্শ করতে চাইল। মেহের হাতের ভেতর কিছু পাতা নিয়ে ছেলেটির দিকে ছুঁড়ে মারে। ছেলেটির চোখে কিছু ময়লা যাওয়ায় ছেলেটি পিছে সরে যায়। এই ফাঁকে কোনো মতে মেহের বেরিয়ে যায়, কিন্তু পুরোপুরি বেরোনোর আগে আরেকটি ছেলে তার এক হাত শক্ত করে চেপে ধরে। শালা হারামজাদি, এত কষ্ট করে ধরেছি, ছাড়ন লেগা। মেহের ছেলেটির হাতে একটা কামড় বসিয়ে দেয়। কামড়ের ব্যথা সহ্য করতে না পেরে ছেলেটি মেহেরের হাত ছেড়ে দেয়। এই ফাঁকে মেহের দৌড়ে একটা কাঁচা রাস্তায় চলে আসে। সেখানে সে একটু আগে একটা লাইট দেখেছিল। তখন বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝে গিয়েছিল যে এটা একটা রাস্তা। মেহের কোনো দিকে না তাকিয়ে সে রাস্তার দিকে ছুট লাগায়। প্রায় কিছু দূর যাওয়ার পর ছেলেগুলো আবারও তাকে ধরে ফেলে। এবার ছেলেগুলো একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল, তাই তারা দেরি না করে মেহেরকে রাস্তার উপরেই ফেলে দেয়। ঠিক তখনই একটা গাড়ির আলো মেহেরের চোখে পড়ে। মনে মনে ভাবে হয়তো তাকে কেউ বাঁচাতে আসবে। গাড়িটি মেহেরের কাছাকাছি পৌঁছতেই জোরে সোরে একটা ব্রেক কষে। ছেলেগুলো মেহেরের উপর এতটাই উন্মাদ হয়েছিল যে একটা গাড়ি তাদের দিকে আসছে এটা তারা খেয়ালই করেনি। যখনই গাড়িটি ব্রেক করলো তখন তারা সামনে তাকালো। আলো ঝলকানি তাদের চোখে বিঁধল। চলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে গল্প বলা বা লেখার আমার তেমন একটা নাই, তবুও ভুল ত্রুটি আছে অনেক, ক্ষমা করবেন। কিছু কিছু জায়গায় বেঁধে গেছে, সেটাও ক্ষমার চোখে দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন। চ্যানেলটি আমার নতুন, আশা করি এই গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেন এই গল্পগুলো রোজ আপনাদেরকে দিতে পারি, আপনারা আমার পাশে থেকে সেই সহানুভূতিটা জানাবেন।